Good afternoon, students. Welcome to Analytics Powered Virtual Interactive Classes. তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। Wow, very good. আজকে কিন্তু আমরা আমাদের পড়া হয়ে গেছে এরকম একটি চ্যাপ্টার কিন্তু রিভিশন করব। ঠিক আছে? যেহেতু তোমাদের পরীক্ষা প্রায় চলে এসছে, তাই না? তো কি করব? আমরা আগের আরেকটি চ্যাপ্টার যেটা পড়া হয়ে গেছে, যেটা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা আবার একটু রিভিশন করে নেব। ঠিক আছে, চলো তাহলে আর দেরি করে না করে শুরু করে নিই আজকের ক্লাস। ভেরি গুড। তাহলে দেখো এখানে স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি, এটা খুবই সুন্দর বাগান রয়েছে, আর বাগানটায় বিভিন্ন প্রকার গাছ রয়েছে, বিভিন্ন প্রকার ফুল ফুটে আছে, তাই না? দেখো এখানে অনেকগুলো সুন্দর ফুল রয়েছে, আর ফুলগুলোর মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? ভেরি গুড, অনেক রঙের বিভিন্ন রঙের আমরা অনেক সুন্দর সুন্দর প্রজাপতি এখানে কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এবারে চলো আমরা একটা ছোট্ট গল্প এখানে দেখব। ঠিক আছে, ওরা একটা পরিবার, মা বাবা ভাই বোন, ঠিক আছে? তো ওরা মিলে কি করলো, ওরা মিলে একদিন বাগানে ঘুরতে গেল। ঠিক আছে, তো মেয়েটি যে রয়েছে সে প্রশ্ন করছে যে ও দেখছে, মানে ওরা ফুলগুলো দেখতে পাচ্ছে, ঠিক আছে? আর ও বলছে কি, বাহ, এই ফুলগুলো কি সুন্দর। আর ওর ভাই এবার প্রশ্ন জিজ্ঞেস করছে যে আমার একটি প্রশ্ন আছে, ফুলগুলো এত রঙিন কেন? কি কারণে ফুলগুলো এত যে সুন্দর রঙিন ফুল হয়, কি কারণে এরকমটা হয়? তো ওর মা বলছে ওকে যে ফুলের উজ্জ্বল রং মৌমাছি এবং প্রজাপতিদের মধু সংগ্রহে আকৃষ্ট করতে সাহায্য করে। ঠিক আছে, মানে ফুলগুলো খুব সুন্দর রঙের হয়ে থাকে যাতে ওদের থেকে মৌমাছি এবং প্রজাপতিরা মধু সংগ্রহ করতে পারে। ঠিক আছে, মানে ওরা যত বেশি সুন্দর রং হবে ফুলগুলোর, প্রজাপতি মৌমাছি ওরা তত বেশি আকৃষ্ট হবে এবং মধু সংগ্রহ করতে আসবে ফুলগুলোর থেকে। কেন আকৃষ্ট করে, ওদের লাভ কি? এই যে দেখো এখানে একটা মৌমাছি রয়েছে, ও গোলাপ ফুলগুলোর মধ্যে খুব সুন্দর করে এসে বসলো, তার পাশাপাশি দেখো আরেকটি প্রজাপতিও রয়েছে। ঠিক আছে, তো এবারে মেয়েটি যে রয়েছে ও প্রশ্ন জিজ্ঞেস করছে ওর বাবাকে যে মধু কি তাদের খাদ্য? ওদের ওদের মা যে বলল যে ওরা মধু সংগ্রহ করতে আসে মৌমাছি আর প্রজাপতি, তাহলে ওরা কি মধু খায় বা খাদ্য হিসেবে গ্রহণ করে? তখন ওদের বাবা ওদের বলল যে হ্যাঁ, ফুলের মধু মৌমাছি এবং প্রজাপতিদের খাদ্যের মতোই, মানে ওরা মধু খাদ্য হিসেবেই গ্রহণ করে থাকে। ঠিক আছে, এবার ছেলেটি বলছে এটা সত্যি আকর্ষণীয়, তাই না? একটা খুবই আকর্ষণীয় ব্যাপার যে ওরা মধু খাদ্য হিসেবে গ্রহণ করে, তাই না? তারপর ওরা অন্যদিকের ফুলগুলো লক্ষ্য করতে গেল, যেরকমটা আমরা বাগানে গেলে চারপাশে আমরা বিভিন্ন প্রকার ফুলগুলো দেখি, তাই না? এইবারে ছেলেটি বলছে যে এই গোলাপ গাছটা দেখো, এটিতে কাঁটা আছে, তাই না? আমরাও তো সবাই জানি যে গোলাপ গাছে কি থাকে, কাঁটা থাকে, তাই না? গোলাপ গাছ যে কোনো রঙের গোলাপ গাছই থাকুক না কেন, সবগুলোর গাছেই কি থাকে, কাঁটা থাকে। তো স্বাভাবিকভাবেই ওরা যে গোলাপ গাছগুলো দেখছে তাদের মধ্যেও তো কি থাকবে, কাঁটা থাকবে নিশ্চয়ই, তাই না? এইবারে মেয়েটি বলছে যে এটি দেখতে বিপজ্জনক বলে মনে হচ্ছে, তাই না? কাঁটা আমাদের হাতে অনেক সময় ফুটে গেলে কি হয়, আমরা ব্যথা পাই, রক্ত আসে আমাদের। তো এইবারে ছেলেটি জিজ্ঞেস করছে যে কিছু গাছে কাঁটা কেন থাকে, তাই না? আমাদের মনেও তো অনেক সময় আমরা প্রশ্ন এরকম আসে যে কিছু গাছে কাঁটা থাকে আবার কিছু গাছে কাঁটা নেই, এরকমটা কেন হয়? চলো জেনে নিই সেগুলো। কি করে? কাঁটা গাছকে সম্ভাব্য ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, ধরো কোনো একটা গাছটার উপর কেউ আক্রমণ করলো বা কোনো গরু এসে গাছটাকে খাওয়ার চেষ্টা করলো, তো তখন কি হবে, এই যে কাঁটাগুলো থাকে গাছের মধ্যে, সেগুলো কি করে এই গাছগুলোকে বিভিন্ন প্রকার ক্ষতি বা প্রাণীর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে এই কাঁটাগুলো কিন্তু সেই গাছটাকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে এই কাঁটা গাছটার একটা প্রতিরক্ষামূলক একটা ব্যবস্থা। ঠিক আছে, রক্ষক হিসেবে কাজ করে কাঁটাগুলো।
এবার ছেলেটি বলছে এটা চিত্তাকর্ষক, কারণ ও একটা নতুন কিছু একটা জিনিস জানতে পারলো, তাই না? আমরাও এই যে পড়ার মাধ্যমে এই নতুন জিনিসগুলো জানতে পারছি। এইবারে মা বলছেন যে চলো এগিয়ে যাই, বাগানে ঘুরে দেখার মতো আরো অনেক কিছু রয়েছে। তাহলে এইবারে ওরা কি করছে, ওরা বাগানের অন্যদিকে গিয়ে গেল ঘোরার জন্য। সেখানে দেখো অনেকগুলো বোথ সাইডে, উভয় সাইডেই কি রয়েছে, দুদিকেই কি রয়েছে, খুব সুন্দর হলুদ রঙের ফুল রয়েছে। আর এই ফুলগুলোর নাম কি, কে বলতে পারবে? ভেরি গুড, এটা হচ্ছে সূর্যমুখী বা সানফ্লাওয়ার, তাই না? এইবারে মেয়েটি বলছে দেখো সূর্যমুখীগুলো সব সূর্যের দিকে মুখ করে আছে। এরকমটা আমরা অনেক সময় আমরা শুনে থাকি যে সূর্যমুখী ফুল যতই থাকুক না কেন দিনের সব দিন ও কি করে ফোটার পাশাপাশি ও সূর্যের দিকে মুখ করে থাকে, যার কারণেই ওর নামই হয়েছে কি সূর্যমুখী, তাই না? এইবারে ওদের বাবা বলছে কি যে গাছপালার বৃদ্ধির জন্য সূর্যালোক প্রয়োজন। ঠিক আছে, আমরাও জানি যে উদ্ভিদ বা গাছপালা ওদের বৃদ্ধির জন্য যে প্রয়োজনীয় উপাদান রয়েছে তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কি? ভেরি গুড, সূর্যালোক। তাহলে সূর্যমুখী ফুল আরো শক্তি প্রাপ্তির জন্য কি করে? সূর্যের দিক অনুসরণ করে। ঠিক আছে, ওদের সূর্যালোক প্রয়োজন উদ্ভিদের বৃদ্ধির জন্য। আর সূর্যমুখী ফুল কি করে? ওদের যে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় সেটার জন্য ওরা কি করে? সূর্যের দিকে মুখ করে থাকে এবং সূর্যালোক থেকে ওরা শক্তি আহরণ করতে পারে। সেই জন্য কি হয়, সূর্যমুখী দিনের বেশিরভাগ সময়ই যতক্ষণ পর্যন্ত সূর্য উপস্থিত থাকে ওরা সূর্যের দিকে মুখ করেই অবস্থান করে। ঠিক আছে, এবারে ওরা ফুলগুলো দেখার সাথে সাথে ছেলেটি বলছে কি যে প্রকৃতি কি ভীষণ আকর্ষণীয়, এখানে শেখার এবং অন্বেষণ করার মতো অনেক কিছু আছে। দেখো ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত আমরা কতগুলো গুরুত্বপূর্ণ আর সুন্দর জিনিস, আকর্ষণীয় জিনিস জেনে ফেললাম, তাই না? যে প্রত্যেকটি ফুলের অনেক সুন্দর সুন্দর রং থাকে, কারণ কি? কারণ ওরা মৌমাছি প্রজাপতিদের আকর্ষণ করতে পারে। মৌমাছি প্রজাপতি আবার কি করে? সেই ফুল থেকে মধু সংগ্রহ করে, আর সেই মধুকে ওরা কি করে? খাদ্য হিসেবে গ্রহণ করে। তারপর আমরা দেখলাম যে কিছু গাছে কাঁটা উপস্থিত থাকে, সেই কাঁটাগুলো ওদের কি করে? সেই গাছপালাগুলোকে রক্ষা করে, তাই না? বিভিন্ন প্রকার আক্রমণের হাত থেকে ওরা রক্ষা করতে পারে কাঁটাগুলো। তারপর আমরা দেখলাম এই সুন্দর সূর্যমুখী ফুলগুলো যারা কি করে? শক্তি আহরণের জন্য সূর্যের দিকে মুখ করে তাকিয়ে থাকে। তাহলে এই সবগুলো জিনিসই কি খুবই আকর্ষণীয়, তাই না? এবং এই সবগুলো জিনিসই আমরা জানতে পারছি কার জন্য? প্রকৃতির জন্য, তাই না? এই সবগুলো জিনিসই প্রকৃতিতে উপস্থিত বিভিন্ন প্রকার উপাদান, এবং প্রকৃতির থেকেই আমরা এই জিনিসগুলো শিখতে পারছি, জানতে পারছি, তাই না? এবারে মেয়েটিও তার সাথে সম্মতি জানাচ্ছে যে হ্যাঁ তুমি ঠিক বলেছ। এরপর ওরা চলে গেল বাগানের আরো একটি অংশে, সেখানে ওরা কিন্তু একটি প্রাণী দেখতে পাচ্ছে, তাই না? তো ছেলেটি জিজ্ঞেস করছে যে মা এই প্রাণীটা কি? আচ্ছা তোমাদের মধ্যে কেউ বলতে পারবে কি এই প্রাণীটার নাম কি? চলো জেনে নেই তাহলে। এই যে দেখো, যখন ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওর একরকম রং ছিল, এখন ও গাছের উপরে উঠে গেছে যে তখন ওর কি হলো? রং পরিবর্তন হয়ে সবুজ রং হয়ে গেছে, তাই না? এই রকম প্রাণীদের আমরা কি বলি? প্রাণীদের নামগুলো কি হয়? ভেরি গুড, গিরগিটি। আর মেয়েটি ওই জিনিসটি লক্ষ্য করলো যে ওর শরীরের রং পরিবর্তন করতে পারছে, তাই না? আমরা আমাদের শরীরের রং পরিবর্তন করতে পারি? পারি না, তাই না? কিন্তু এই যে গিরগিটি রয়েছে ওরা কিন্তু কি করতে পারে? ওরা ওদের চারপাশের যে পরিবেশ রয়েছে তার উপর ভিত্তি করে ওদের শরীরের যে রং সেটা পরিবর্তন করতে পারে। সেটাই মেয়েটি লক্ষ্য করে বলছে যে ঠিক তার শরীরের রং পরিবর্তন করছে। ছেলেটি বলছে যে মাটিতে এটি ধূসর রঙের ছিল, সেটা আমরাও লক্ষ্য করেছিলাম, কিন্তু এখন এর শরীরের রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেছে, কারণ যেই মাত্র ও গাছে উঠলো সেই মাত্র সে কি রং ধারণ করলো? সবুজ রং। কেননা গাছের রং কি হয়? সবুজ রঙের হয়।
তার মানে কি ও এক রং থেকে আরেক রং পরিবর্তন করতে পারছে। এইবারে ওদের মা বলছে যে কি এটি একটি গিরগিটি, এটি শিকারী প্রাণীদের থেকে নিজেকে রক্ষা করার জন্য রং পরিবর্তন করে। দেখো কি হয়, ধরো ও রাস্তা দিয়ে যখন হাঁটছিল তখন ও ধূসর বর্ণ ধারণ করলো, আবার ও যখন গাছে উঠলো তখন সে কি রং ধারণ করলো, সবুজ রং ধারণ করলো। তো এর থেকে কি হয়, ধরো ওকে কেউ শিকার করতে আসলো বা ধরতে আসলো, তো তখন ও কি করবে, দৌড়ে পালিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে যাবে এবং সেই পরিবেশের সেই যেখানে লুকিয়েছে ও সেখানকার আশেপাশে রং ধারণ করবে। তাতে কি হবে, ওকে যে আক্রমণ করতে এসেছিল প্রাণী বা শিকার করতে এসেছিল, ও কি করবে, ও ওকে খুঁজে পাবে না, ও লুকিয়ে যেতে পারবে। ঠিক আছে, তো সেই কারণে ওর মধ্যে এই বিশেষ একটি গুণ আমরা লক্ষ্য করতে পারি। সেটা কি, সেটা হচ্ছে ও পরিবেশ অনুযায়ী, ও যেই পরিবেশে থাকে সেই পরিবেশের রং ধারণ করতে পারে। ঠিক আছে, তাহলে এটাই বলছে যে এটি একটি গিরগিটি, এটি শিকারী প্রাণীদের থেকে নিজেদের রক্ষা করে রং পরিবর্তন করে। এবার ছেলেটি বলছে কি প্রকৃতি বিস্ময়ে পরিপূর্ণ, চলো অন্বেষণ চালিয়ে যাই। এরপর ওরা বাগানের আরো একটি অংশে আসলো। ঠিক আছে, বাগানের অংশে মেয়েটি পাতার উপর কতগুলো ছোট ছোট প্রাণী দেখতে পেল। এবার ও বলছে যে এই পোকামাকড় গুলো পাতার উপর কি করছে, ও জিজ্ঞেস করছে। তো এগুলো কি, ওদের বাবা বলছেন কি যে এগুলো শুঁয়োপোকা, অবশেষে তারা প্রজাপতিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, শুঁয়োপোকা বা প্রজাপতির লার্ভা যেগুলোকে আমরা বলি। ঠিক আছে, তো এগুলো কি হয়, এই লার্ভা বা শুঁয়োপোকা গুলো পরবর্তীকালে ওরা কি করে, উদ্ভিদের পাতার মধ্যে থাকে, সেই পাতাটাকে ভক্ষণ করে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং আস্তে আস্তে ওরা যখন পরিণত হয় তখন ওরা সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায় কিন্তু। ঠিক আছে, দেখো এখানে কত রঙিন প্রজাপতি রয়েছে। ভাই ওর বোনকে দেখাচ্ছে, দেখো এখানে অনেকগুলো সুন্দর প্রজাপতি রয়েছে। এবার ওদের মা বলছেন যে হ্যাঁ, এই প্রজাপতিগুলো দেখতে প্রাণবন্ত এবং এদের জীবনচক্রও অনেক আকর্ষণীয়। ঠিক আছে, মানে প্রজাপতি ডিম থেকে শুরু করে যে পরিণত প্রজাপতিতে রূপান্তরিত হয়, তার মাঝখানে কতগুলো ছোট ছোট দশা আমরা দেখতে পারি প্রজাপতির, যেরকম শুঁয়োপোকা বা লার্ভা। ঠিক আছে, তো এগুলো কি আমরা যখন জানবো সেগুলো খুবই আকর্ষণীয় জিনিস, আর এই সবগুলোই কিন্তু এই প্রকৃতি আমাদের দান করছে, তাই না? এই প্রকৃতিতে আমরা বসবাস করছি, তার কারণেই কিন্তু এই বিস্ময়কর বা আকর্ষণীয় এত সুন্দর জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারছি, তাই না? এবারে মেয়েটি বলছে বাহ, মনে হচ্ছে প্রকৃতি যেন এক জাদু, তাই না? প্রকৃতির মধ্যে আমরা এতক্ষণ পর্যন্ত এই ছোট ক্লাসের মধ্যেই তো কি অনেকগুলো জিনিস দেখে ফেললাম, তাই না? তো আমাদের পরিবেশ বা প্রকৃতি কি করছে, আমাদের প্রকৃতি বা পরিবেশ আমাদের এই বিস্ময়কর জিনিসগুলো আমাদের দেখতে সাহায্য করছে, তাই না? এবারে ওদের বাবা বলছেন কি যে না, এই সবই বিজ্ঞান। কেন? কারণ এই যে আমরা যে আমাদের মনে জানার কৌতূহল, কোনো একটা নতুন জিনিস শিখলাম, আমরা জানলাম, এই সবগুলোই কিন্তু কি বিজ্ঞানের কারণেই কিন্তু সম্ভব হচ্ছে। হ্যাঁ, বিজ্ঞানের জগৎটা সত্যিই চমৎকার, যেখানে সবকিছুরই একটি উদ্দেশ্য এবং প্রক্রিয়া রয়েছে, তাই না? এই সবকিছুই আমরা যে জানছি, এই সবকিছু ঘটছে, এই সবকিছু একটা উদ্দেশ্য নিয়ে ঘটছে, বা এই সবগুলোর ঘটার পেছনেই একটি নির্দিষ্ট পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে। আর এই সবগুলোই সম্ভব হয়েছে কিসের কারণে? বিজ্ঞানের কারণে। তাহলে আজকে আমরা দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ সায়েন্স বা বিজ্ঞানের বিস্ময়কর জগৎ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে একজন ম্যাডাম রয়েছেন, উনি এবার সবাইকে জিজ্ঞেস করছেন যে তো তোমরা সবাই ছুটিতে কি শিখলে? গ্রীষ্মের ছুটি তোমাদের সবারই কিছুদিন আগে গেছে, তো এবার উনি জিজ্ঞেস করছেন যে তোমরা সবাই এই যে গ্রীষ্মের ছুটি রয়েছিল সেখানে কি শিখলে? তো এইবারে ছেলেটি দাঁড়িয়ে বলছে যে আমি একটি উদ্ভিদ উদ্যান পরিদর্শন করেছি, ওরা বাগানে গিয়েছিল, তাই না? তো সেটাই ও বলছে। এবারে
ও বলছে কি বাগানে কি কি জিনিস বা কি রকম লেগেছে ওর। তো আমি প্রকৃতি সম্পর্কে অনেক আকর্ষণীয় জিনিস শিখেছি। এইবার ম্যাডাম বলছেন যে এটি অসাধারণ। এইবারে উনি বলছেন যে উদ্ভিদ উদ্যান পরিদর্শনী বিজ্ঞানের বাস্তব প্রয়োগ লক্ষ্য করা যায় বা দেখা যায়। এইবারে ছেলেটি বলছে শিক্ষিকা মহাশয়া, বিজ্ঞান কি? এই যে একটা খুবই সুন্দর প্রশ্ন ও কিন্তু জিজ্ঞেস করলো। আমরা সবসময় শুনে থাকি বিজ্ঞান বিজ্ঞান, সায়েন্স সায়েন্স, কিন্তু এই জিনিসটা আসলে কি? চলো দেখি উনি কি বলছেন। যে বিজ্ঞানের শুরু হয় একটি প্রশ্ন দিয়ে। আমাদের মনে যখনই কোনো প্রশ্ন আসে তখনই জেনে নেবে সেটা হচ্ছে বিজ্ঞান। ঠিক আছে, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে ভাবো। যেরকম দেখো, এই যে সূর্য উদয় হলো এবং দিনের শেষে আবার কি হয়, সূর্য অস্ত যায়, তাই না? এবং রাতের আকাশে আমরা কি দেখতে পাই? সুন্দর চাঁদ এবং অসংখ্য এরকম তারা দেখতে পাই সুন্দর, তাই না? তো এই সবগুলোই কি জানার জন্য আমাদের বিজ্ঞানের প্রয়োজন। তেমনি জলাশয়ে কি থাকে? বিভিন্ন প্রকার মাছ, তাছাড়া জলজ প্রাণী থাকে। এবং আমরা মানুষ মানুষ আমরা যে খাদ্য গ্রহণ করছি, আমরা যে ঘুমোচ্ছি, তাছাড়া এই যে আমাদের চারপাশের যে পরিবেশ রয়েছে, আমাদের চারপাশের পরিবেশ, জলাশয়, পাহাড়, আকাশ, তাছাড়া এই যে রংধনু, এই সব কিছু বিষয় নিয়েই আমরা কি করতে পারি? বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা এই বিষয়গুলো জানতে পারি। ঠিক আছে, আর এইবারে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছে যে তোমরা কি সূর্যোদয় এবং সূর্যাস্ত ছাড়া কোনোদিন দেখেছো? মানে এরকম কি কোনোদিন হয়েছে যেখানে সূর্যোদয় হয়নি আবার সূর্যাস্ত হয়নি? এরকম কখনোই হয়নি, তাই না? আমরা এরকম দেখতে পাই না, কারণ প্রতিদিন কি হয়? সূর্যোদয় হয় আবার সূর্যাস্ত হয়। আমরা শুধু রাতেই কেন তারা দেখি? কেন শুধু রাতের বেলায় তারা দেখা যায়, দিনের আলোতে কেন তারা দেখতে পাই না? কারণ সূর্যের আলো এতটাই প্রবল থাকে যে আমরা সেই রাতে উপস্থিত আকাশে উপস্থিত তারাগুলোকে দেখতে পাই না। খুবই ইন্টারেস্টিং, তাই না বিষয়গুলো? এরপর কি বলছে? যে কিছু প্রাণী জলে বাস করে কেন, আর তার পাশাপাশি আমাদের খিদে পায় কেন? এই যে প্রশ্নগুলো রয়েছে, কিছু প্রশ্নের উত্তর আমরা ক্লাসে জানার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু এই যে প্রশ্নগুলো সৃষ্টি হয়েছে, এই যে এদের উত্তর সন্ধান করার চেষ্টা করব, সবকিছুই কিন্তু কি, সবকিছুই বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা যে ঘুমিয়ে থাকি কেন, আমাদের ঘুমানোর প্রয়োজন হয় কেন, সেটাই বলছে যে আমাদের ঘুমানোর প্রয়োজন কেন, কি কারণে। তাছাড়া আমরা রংধনু দেখতে পাই কেন? অনেক সময় বৃষ্টির পর আমরা আকাশের দিকে লক্ষ্য করলে, ঘটনাটা যদিও খুবই বিরল, তবুও অনেক সময় কি দেখতে পাই? আকাশের রংধনু দেখতে পাই, তাই না? বৃষ্টির পর। তো এই যে রংধনু হয় সেগুলো আমরা কেন দেখতে পাই, কি কারণে হয়? এই যে সবগুলো প্রশ্ন কি দিয়ে শুরু হয়েছিল? কেন দিয়ে, একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল। এইবারে ও জিজ্ঞেস করছে যে বিজ্ঞান কি এই সব প্রশ্নের উত্তর দিতে পারে? মানে বিজ্ঞান জানার মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে কি আমরা যে এতগুলো প্রশ্ন দেখলাম সবগুলোর কি উত্তর জানা সম্ভব? এবারে ম্যাডাম বলছেন যে হ্যাঁ, বিজ্ঞান হলো আমরা যে পৃথিবীতে বাস করি সেটিকে পর্যবেক্ষণ এবং চিন্তার মাধ্যমে বোঝার একটি উপায়। ঠিক আছে, এইবারে উনি বোর্ডে কিছু লিখছেন, তাহলে লেখার পর দেখি উনি কি বলছেন। বলছেন যে কেউ কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? চলো জেনে নেই প্রশ্নটা কি। যে ডু ইউ নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট when we want to learn more about something? তার মানে কি? উনি জিজ্ঞেস করছেন যে আমরা যখনই কোনো নতুন জিনিস সম্পর্কে জানার চেষ্টা করি সেটা কেন? ঠিক আছে, ডু ইউ নো হোয়াট ইজ ইম্পর্টেন্ট when we want to learn more about something? আমরা কোনো একটা নতুন জিনিস জানার সম্পর্কে, আমরা কোনো একটা জিনিস জানার যখন চেষ্টা করি সেটা কেন, কি কারণে সেটা গুরুত্বপূর্ণ হয়? এই যে আমাদের মনের যে জানার একটা আগ্রহ, ঠিক আছে, এই যে উনি যে বলছেন যে কোনো একটা নতুন জিনিস জানার কেন গুরুত্বপূর্ণ, এই যে জানার যে আগ্রহ আমাদের মনে, সেটাকেই আমরা বলছি কি? কৌতূহল। তাহলে কৌতূহল হলো
জগৎ কিভাবে কাজ করে, আমাদের পৃথিবী কিভাবে কাজ করে, আমাদের চারপাশের পরিবেশ কিভাবে কাজ করে তা বোঝার জন্য এবং উত্তর খোঁজার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছে আমাদের মনে সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি কৌতূহল। তাহলে সবাই লিখে নাও, কৌতূহল জিনিসটা কি। আসলে কৌতূহল হলো জগৎ কিভাবে কাজ করে তা বোঝার এবং উত্তর খোঁজার আকাঙ্ক্ষা বা আমাদের মনের যে ইচ্ছা সেটা। তাহলে চলো আজকের দিনে আমাদের প্রথম প্রশ্ন চলে এসছে, জেনে নেই প্রথম প্রশ্নটা কি। বিজ্ঞান হলো, চারটে অপশন রয়েছে, অপশন এ ভাষার অধ্যয়ন, অপশন বি প্রকৃতি ও পরিবেশের অধ্যয়ন, অপশন সি খেলাধুলার অধ্যয়ন, নাকি অপশন ডি ইতিহাসের অধ্যয়ন। আমি তোমাদের টাইমার দিয়ে দিলাম, তোমাদের সময় শুরু হয়ে গেছে, সবাই আনসার করো। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো, চারটে অপশন রয়েছে, অপশন এ ভাষার অধ্যয়ন, নাকি অপশন বি প্রকৃতি ও পরিবেশের অধ্যয়ন, নাকি অপশন সি খেলাধুলার অধ্যয়ন, নাকি অপশন ডি ইতিহাসের অধ্যয়ন। সবাই চেষ্টা করো। বাহ, এর মধ্যে অনেকে সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। বাকিরাও চেষ্টা করো, কোনটা হবে সঠিক আনসার? বিজ্ঞান কি ভাষার অধ্যয়ন, নাকি প্রকৃতি ও পরিবেশের অধ্যয়ন, নাকি খেলাধুলার অধ্যয়ন, নাকি ইতিহাসের অধ্যয়ন? কোনটা হবে? ভেরি গুড, অনেকেই সঠিক আনসার দিচ্ছ, ভেরি গুড। বাকিরাও সবাই ঝটপট আনসার করে দাও। অনেকেই এর মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমরা সঠিক আনসার দিয়ে দিয়েছ। আমি তোমাদের টাইমারটা আবারও আরেকটু বাড়িয়ে দিলাম, তোমরা সবাই চেষ্টা করো, ঠিক আছে? বাকিরাও যারা যারা আনসার করতে পারছো না সবাই চেষ্টা করো। ভেরি গুড, ভেরি গুড। এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো এবার দেখে নিই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো, প্রায় সবাই। ভেরি গুড। তাহলে চলো প্রশ্নটা তবুও একটু আলোচনা করে নিই। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান সাধারণত কি হয়? প্রকৃতি ও পরিবেশের অধ্যয়ন হয়, তাই না? তাহলে আমাদের সঠিক আনসার হবে কোনটা? অপশন বি প্রকৃতি ও পরিবেশের অধ্যয়ন। তাহলে বিজ্ঞান হলো প্রকৃতি ও পরিবেশের অধ্যয়ন, অপশন বি সঠিক আনসার। ঠিক আছে, চলো দেখো, এখানে একটি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং মেয়েটি কি করছে? বালি দিয়ে একটি সুন্দর মহল তৈরি করছে, রাজপ্রাসাদ তৈরি করছে। এবং তার পাশেই কিন্তু অনেকটি ঝোপের মতো অঞ্চল রয়েছে, তাই না? যেরকমটা আমরা জলাশয়ের পাশে অনেক সময় এরকম ঝোপঝাড় দেখতে পাই। এবং দেখো কি সুন্দর জলাশয়, জলাশয়ের পাশে বড় জঙ্গল, পাহাড়, পর্বত এরকম রয়েছে, তাই না? আর জঙ্গলের মধ্যে স্বাভাবিকভাবেই আমরা কি দেখতে পাই? বিভিন্ন প্রকার গাছপালা এবং বিভিন্ন প্রকার পশু পাখিও কিন্তু জঙ্গলে বসবাস করে, তাই না? তাহলে এই যে জিনিসগুলো, যে একটা ছোট্ট বালিকণা দিয়ে যে ও ঘর তৈরি করছিল, এই যে প্রাসাদ তৈরি করছিল, এই ক্ষুদ্র বালিকণা কি দিয়ে গঠিত? তারপর এই যে ঘাসের পাতা, এই যে ঘাসগুলো, ঝোপের ঘাসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি হয়? ঘাসের পাতা সাধারণত লম্বা এবং সরু হয়, কেন? তারপর পাহাড় কিভাবে গঠিত হয়? এই যে এত বড় বড় পাহাড় সৃষ্টি হয়, সেগুলো কিভাবে গঠিত হয়? তাছাড়া বন্যপ্রাণীর জন্য বন কেন গুরুত্বপূর্ণ? ওরা কেবলমাত্র বনেই কেন থাকে? ওদের জন্য এই যে বন বা জঙ্গল রয়েছে, সেটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে? তাহলে এই যে সবগুলো জিনিস, প্রথমটায় মেয়েটি কি করছিল? মহল, একটি বালি দিয়ে ঘর তৈরি করছিল, মহল তৈরি করছিল। তারপর একটি ছোট্ট ঝোপ দেখতে পেয়েছিলাম, ঝোপের পাতাগুলো সবগুলো কি ছিল? সরু ছিল। তারপরে বিশাল বিশাল যে পাহাড়গুলো রয়েছে, সেগুলো কিভাবে সৃষ্টি হয় সেটার প্রশ্ন এসেছিল। এবং লাস্টে সব শেষে এসেছিল কি? যে বন্য প্রাণীর জন্য বন কেন গুরুত্বপূর্ণ। তো এই যে প্রশ্ন করছি আমরা একটার পর একটা, এই প্রশ্ন করার মাধ্যমেই কিন্তু কি হয়? বিজ্ঞানের সূচনা হয়। কিভাবে? যখনই আমাদের মনে কোনো একটা কিছুর প্রশ্ন আসে, সেই বিষয় নিয়ে আমাদের জানার কৌতূহল সৃষ্টি হয় আমাদের মনে, আমরা তারপর কি করি? অনুসন্ধান করতে সৃষ্টি করি, পর্যবেক্ষণ করতে শুরু করি যে কিভাবে জিনিসটা হয়, জানার আগ্রহ বাড়ে আমাদের মনে, জানার চেষ্টা করি। তো তার মাধ্যমে কি হয়? এই যে প্রশ্ন আমাদের মনে আসলো,
এই যে প্রশ্ন করছি আমরা, তার মাধ্যমে কিন্তু বিজ্ঞানের সূচনা হয়। ঠিক আছে, এটি আমাদের প্রকৃতির বিস্ময় অন্বেষণ করতে এবং নতুন জ্ঞান আবিষ্কার করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে চলে আসলো আমাদের নেক্সট কোশ্চেন। চলো জেনে নিই প্রশ্নটা কি। উদ্ভিদ যে পদ্ধতিতে খাবার তৈরি করে তা হলো, চারটে অপশন রয়েছে। অপশন এ সালোক সংশ্লেষ, অপশন বি শ্বসন, অপশন সি রেচন, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। চলো আমি তোমাদের টাইমার দিয়ে দিলাম, তোমাদের সময় শুরু হয়ে গেছে, সবাই চেষ্টা করো। উদ্ভিদ যে পদ্ধতিতে খাদ্য তৈরি করে সেই পদ্ধতির নাম কি? অপশন এ সালোক সংশ্লেষ, অপশন বি শ্বসন, অপশন সি রেচন, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। কোনটা হবে সঠিক আনসার? ভেরি গুড, ভেরি গুড, সবাই আনসার করো। কোনটা হবে? উদ্ভিদ যে পদ্ধতিতে খাবার তৈরি করে সেটা কি পদ্ধতি, কি নাম সেটা? কি সালোক সংশ্লেষ, নাকি শ্বসন, নাকি রেচন, নাকি উপরের কোনোটিই নয়? সবগুলোই ভুল আনসার। কোনটা হবে? অপশন এ সালোক সংশ্লেষ, অপশন বি শ্বসন, অপশন সি রেচন, নাকি অপশন ডি উপরের কোনোটি নয়। ভেরি গুড, সবাই চেষ্টা করো। অনেকগুলো আনসারের মধ্যে আমি পেয়ে গেছি, বাকিরাও চেষ্টা করো, সবাই চেষ্টা করো। একদম ইজি প্রশ্ন, তাই না? কি পদ্ধতিতে, কোন পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করে, কি নাম সেটার? এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো এবার জেনে নেই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে সেটা কি? উদ্ভিদ যে পদ্ধতিতে খাবার তৈরি করে, খাদ্য তৈরির প্রক্রিয়াটাকে আমরা বলি কি? সালোক সংশ্লেষ, তাই না? উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের সহায়তায় এবং ক্লোরোফিল, ওদের দেহে উপস্থিত ক্লোরোফিলের সহায়তায় ওরা কি করে? নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর সেই পদ্ধতিটার নামই হচ্ছে কি? সালোক সংশ্লেষ। আশা করি সবাই ক্লিয়ার। এরপর দেখো, রাতের আকাশ খুব সুন্দর দৃশ্য, চাঁদ উঠে আছে এবং আকাশে অসংখ্য কিন্তু তারা। আমরাও এরকম রাতের আকাশের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। এই যে খুব সুন্দর করে চাঁদ উঠেছে, তারপর আকাশে অনেকগুলো তারা থাকে, তাই না? তো তোমরা কি কখনো এরকম ভেবে দেখেছো যে রাতের আকাশের দিকে তাকিয়ে এরকম ভেবেছো যে তারাগুলো কেন এরকম জ্বলে উঠে বা জ্বলজ্বল করে? কি কারণে এরকমটা হয়? বা এই যে দেখো কি সুন্দর একটা ফুল, লাল জবা, সেটা ফুটলো, তাই না? প্রথমে একটা ছোট্ট কলি থাকে, কলির থেকে দেখো কি সুন্দর একটা ফুল ফুটলো। তো এই যে তোমরা কি কখনো কোনো ফুলকে ফুটতে দেখে ভেবেছো যে কিভাবে, এটি কিভাবে জানে কখন এটি পাপড়ি মেলতে হবে? এরকম কি কখনো তোমরা ভেবে দেখেছো? ধরো ফুল, একটা ছোট্ট কলি ছিল, তার থেকে একটা খুব সুন্দর ফুল ফুটলো। আমাদের মানে আমরা মানে গাছটা বা কলিটা কিভাবে বুঝতে পারে যে ও এখন ওর পাপড়িগুলো মেলার সময় হয়ে গেছে? কখনো এরকম ভেবে দেখেছো কি তোমরা? তাছাড়া দেখো এখানে অনেক একটা বড় সমুদ্র রয়েছে এবং সমুদ্রের মধ্যে কিন্তু অসংখ্য জলজ প্রাণী বসবাস করছে। এছাড়া কি হয়, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে আমাদের, সূর্যের চারপাশে যে গ্রহগুলো আবর্তন করছে, এই সবগুলো যেরকম সমুদ্রের গভীরতা শুরু করে মহাকাশের বিশালতা পর্যন্ত বিজ্ঞানের অস্তিত্ব রয়েছে। এই যে প্রশ্ন আমাদের মনে আসছে, তাছাড়া সমুদ্রের গভীরের যে রহস্য রয়েছে, মহাকাশের যে রহস্য রয়েছে, এই যে মহাকাশ যে এত বিশাল, যার কোনো সীমানাই নেই, এই সবগুলোর পেছনেই কি রয়েছে? বিজ্ঞান রয়েছে। ঠিক আছে, তারপর দেখো এখানে একটি পাত্র দেখতে পাচ্ছি, চলো দেখি কি দেখাতে চাইছে আমাদের। তাছাড়া একটি রয়েছে কি, একটি পার্ক, যেখানে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছে, যেরকমটা তোমরাও পার্কে গিয়ে খেলাধুলা করো, তাই না? তারপর কি বলছে যে রান্নাঘরে কি রান্না হচ্ছে, রান্নাঘরে কি রান্না হচ্ছে থেকে শুরু করে খেলার মাঠে কি ঘটছে, সবকিছুর মধ্যেই বিজ্ঞানের অস্তিত্ব রয়েছে। ঠিক আছে, মানে কি এই লাইনগুলোর মাধ্যমে আমি কি বলতে চাইছি? যে আমাদের চারপাশের যে কোনো ঘটনায় হোক না কেন, যে কোনো বস্তুই উপস্থিত থাকুক না কেন, এই সবগুলোই কি? বিজ্ঞান। ঠিক আছে, বিজ্ঞান সর্বত্র বিরাজমান। এগুলো এমন কিছু রহস্য যা উদ্ঘাটনে বিজ্ঞান আমাদের সাহায্য করে। এই যে রহস্যগুলো রয়েছে বা আমাদের মনে যা প্রশ্ন আসুক না কেন,
এই যে উত্তরগুলো খুঁজে পাচ্ছি আমাদের প্রশ্নের বা উত্তর খোঁজার চেষ্টা করছি, সবকিছুই কিন্তু কি বিজ্ঞানের কারণে সম্ভব হয়ে উঠছে। এই যে তোমরা বসে আছো, ক্লাস দেখতে পাচ্ছ আমার, আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এই সবগুলোই কি কারণে সম্ভব হচ্ছে? বিজ্ঞানের কারণে। বিজ্ঞান না থাকলে এই জিনিসগুলো সম্ভবই হতো না, তাই না? তা আমাদের চারপাশের যাই আছে সব সর্বত্র কি বিজ্ঞান বিরাজমান। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার প্রায়ই অপ্রত্যাশিত স্থান থেকে এসছে। মানে অনেক ক্ষেত্রে কি হয়, কোনো একটা নতুন জিনিস আবিষ্কার হয় কিভাবে, যেটা আমরা কখনো ভাবতেই পারিনি সেখান থেকে। ধরো কোনো একটা জিনিস নিয়ে আলোচনা বা পর্যবেক্ষণ করা শুরু করেছি, কিন্তু পর্যবেক্ষণ করতে করতে দেখা গেল আমি আরেকটা জিনিস বা আরেকটা মন্তব্য, আরেকটা জিনিসে আমি পেয়ে গেলাম, আরেকটা নতুন জিনিস আমি জানতে পেরে গেলাম। ঠিক আছে, তাহলে চলে আসলো আমাদের নেক্সট কোশ্চেন। চলো জেনে নেই কি প্রশ্নটা কি রয়েছে। সমস্ত শক্তির প্রধান উৎস হলো, চারটে অপশন রয়েছে। অপশন এ সূর্য, অপশন বি চাঁদ, অপশন সি আকাশগঙ্গা, নাকি অপশন ডি কৃত্রিম উপগ্রহ। ঠিক আছে, আমি তোমাদের টাইমার দিয়ে দিলাম, সবাই ঝটপট আনসার করে দাও। আমাদের যে সমস্ত শক্তি রয়েছে পৃথিবীতে, যাই থাকুক না কেন, সব শক্তির উৎস, মুখ্য মেন উদ্দেশ্য, মেন উৎস যেটা, ঠিক আছে, সেটা কি? মেন যে সোর্স, মেন যে উৎস, যেটা প্রধান উৎস, সেটা কোনটা? এটা কি অপশন এ সূর্য, নাকি অপশন বি চাঁদ, নাকি অপশন সি আকাশগঙ্গা, নাকি অপশন ডি কৃত্রিম উপগ্রহ? কোনটা হবে সঠিক আনসার? আমরা মূলত কোথা থেকে শক্তি পেয়ে থাকি? পৃথিবীতে যত উদ্ভিদ প্রাণী যারাই থাকুক না কেন, সবার ক্ষেত্রেই শক্তির প্রধান উৎস হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটা কি অপশন এ সূর্য, নাকি অপশন বি চন্দ্র বা চাঁদ, অপশন সি আকাশগঙ্গা, নাকি অপশন ডি কৃত্রিম উপগ্রহ? কোনটা হবে সঠিক আনসার? ভেরি গুড, অনেকেই সঠিক আনসার দিয়েছ, বাকিরাও চেষ্টা করো। কোনটা হবে সঠিক আনসার? এবং তারই সাথে তোমাদের সময় শেষ। চলো জেনে নেই কে কে সঠিক আনসার করলে। ভেরি গুড, অনেকেই সঠিক আনসার করেছো। তাহলে আমাদের শক্তির প্রধান উৎস কোনটা হয়? প্রধান উৎস হয় আমাদের সূর্য। কেননা আমরা যে খাদ্য খাই তার মাধ্যমে আমরা শক্তি পেয়ে থাকি, আর আমরা যে খাদ্য পাই সেটার উৎস কি? মেইন উৎস হচ্ছে উদ্ভিদ। আর উদ্ভিদ তাদের খাদ্য তৈরির জন্য শক্তির উৎস হিসেবে ব্যবহার করে কাকে? সূর্যালোক, সূর্য, তাই না? তো সূর্যের জন্য কি, সূর্য থেকে আমরা কি পাচ্ছি? সব ধরনের শক্তি পাচ্ছি, তাই না? তো শক্তির প্রধান উৎস কি হচ্ছে আমাদের? সূর্য। তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ সূর্য। ক্লিয়ার এভরিওয়ান? চলো এইবারে আমরা দেখি ওরা কি করছে। একজন পড়াশোনা করছে, আরেকজন পাজলটাকে মেলানোর চেষ্টা করছে। এবারে বলছে কি, আমি বেশ কিছুক্ষণ ধরে এই ধাঁধাটি নিয়ে কাজ করছি, তবুও এটা এখনো সম্পূর্ণ বলে মনে হচ্ছে না। ঠিক আছে, ও মেলানোর চেষ্টা করছে ধাঁধাটাকে, কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরও ও ধাঁধাটা মেলাতে পারছে না। এবারে মেয়েটি বলছে এটা আসলে বিজ্ঞানের কাজের পদ্ধতির মতোই। কিরকম বিজ্ঞান? এটা আবার ধাঁধার মতো কি? তো এইবারে ও বলছে যে বিজ্ঞান একটি বিশাল জিগস ধাঁধার মতো বা জিগস পাজলের মতো, যেরকমটা ও এরকম ছোট ছোট টুকরো করে সলভ করার চেষ্টা করছে, সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে। তো বিজ্ঞানেও কি হয়, এরকমই ছোট ছোট কতগুলো আমাদের কাছে ছোট ছোট ইনফরমেশন থাকে, বা আমাদের মনে এরকম ছোট ছোট প্রশ্ন থাকে, যেগুলোকে মেলানোর মাধ্যমে আমরা কি সেই বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারি, তাই না? তো কি বলছে যে প্রতিটি নতুন আবিষ্কার সেই ধাঁধার আরেকটি টুকরো। যত আমরা বিষয়টা নিয়ে জানার চেষ্টা করি, তত কি হয়, আমাদের মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বা কৌতূহল ছিল, যে প্রশ্নটা ছিল, সেটা সম্পর্কে আমরা আরো স্পষ্ট ধারণা পেয়ে থাকি। ঠিক আছে, তো আমরা যেরকম ধাঁধা মেলানোর চেষ্টা করি, ঠিক একই রকম ভাবে বিজ্ঞানও কিন্তু সেই রকম ভাবে কাজ করে থাকে। ঠিক আছে, আশা করি আজকে আমরা যা যা পড়লাম সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।